ক্ষমতার মধ্যে থেকে ছলে বলে কৌশলে নিজেদের বিকশিত করবে। হ্যাঁ, আপনার গাছেরটাও খাবে তলেরটাও কুড়াবে। এই অংশ যারা আছে তারা তো একটা আছেই, তারা ধরেন সবসময় মধ্যপন্থার বিরোধিতা করবে। তারা বলবে যে ভোট দিয়ে কোনোদিন গণতন্ত্র হয় না, হ্যাঁ, নির্বাচনের মাধ্যমে নাকি স্বৈরতন্ত্র আসে, এইসব বয়ান তারা দিবে। এবং এদের মধ্যে কতগুলো বুদ্ধিজীবী আছে, স্বঘোষিত দার্শনিক আছে, তাদেরকে নিয়ে তারা পাড়া মহল্লায় ঘুরবে ফিরবে, ডুকডুকি দিয়ে গান বাজাবে। হ্যাঁ, তারপরে হলো আপনার, হ্যাঁ, তারা গণতন্ত্র কায়েম করবে জনগণকে বাদ দিয়ে। ওকে, তারা জনগণের ভালো মন্দটা ঠিক করে দিবে। এই অভ্যুত্থানের পরে সর্বপ্রথম সেনাপ্রধান কথা বললো কার সাথে? জামাতের আমিরকে ডাক দিল। এবং অভ্যুত্থানের পরে এমন একটা ভাইব তৈরি হলো যে জামাত দেশ চালাচ্ছে, সমস্ত জায়গায় জামাতের লোক প্রায়োরিটি পাচ্ছে। এটা সত্য মিথ্যা যাই হোক, হ্যাঁ, এমন একটা ভাইব দেখলাম যে জামাতময় একটা বাংলাদেশ। জামাত হঠাৎ করে এত বড় সংগঠন হয়ে গেল যে চারদিকে জামাত। হ্যাঁ, এবং আপনার আওয়ামী লীগের প্রচুর লোক জামাতে ফেরার জন্য ধরেন লাইন দিল। তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আপনার বাংলাদেশে যে ধরনের রাজনীতিটা বিকশিত হওয়া দরকার সেটা হারাই যাচ্ছিল। আপনার এখানে রিয়েকশনারি পলিটিক্স করার তো কোনো সুযোগ নাই। এখানে ক্যাডার ভিত্তিক রাজনীতি, এখানে চেতনা ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে। তো অভ্যুত্থানের স্পিরিটের সাথে যদি ভারতপন্থী রাজনীতি না যায়, তাহলে পাকিস্তানপন্থী রাজনীতি যায় কিভাবে? সেটা তো যাইতে পারে না। তাহলে অভ্যুত্থানের পরে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আপনার এখানে একটা বাংলাদেশ পন্থা নির্মাণ করতে হবে। স্পিরিট অফ দ্য নেশন আপনার কি বলে যে আবিষ্কার করতে হবে, পুনরাবিষ্কার করতে হবে। সেটা আবিষ্কার করার জন্য যেই ধরনের বয়ান ন্যারেশন তৈরি করা দরকার, সেটা অবশ্যই বাংলাদেশ পন্থা হইতে হবে। এখন বাংলাদেশ পন্থার একমাত্র এজেন্ট ধরেন বিএনপি, এটা তো হইতে পারে না। হ্যাঁ, বিএনপি কে আপনি বাংলাদেশ পন্থার সমস্ত দায় দায়িত্ব দিয়ে দিবেন, আর কেউ এখানে কাজ করতে পারবে না, বা আর কেউ এটার আলোকে রাজনীতি করবে না, এমন তো না। হ্যাঁ, আমি যেটা যতদূর মানে বুঝি, জনাব মাহফুজ আলম যেটা চেষ্টা করেছেন সেটা হলো যে এখানে উনার অন্যান্য আগে পরের উনার যে পলিটিক্যাল ডিসকোর্স, সেগুলো যদি আপনি খেয়াল করেন দেখবেন যে বরাবরই সে একটা বাংলাদেশ পন্থার বিকাশের কথা বলে। এখন বাংলাদেশ পন্থা বিকাশের জন্য আপনাকে এই ধরনের রিয়েকশনারি পলিটিক্স বাদ দিতে পারতে হবে। হ্যাঁ, ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী কোনো পন্থী না। জনাব রনি, একটু বোঝার জন্য আপনাকে আমরা একটু অর্ধেক দেখতে পাচ্ছি। আপনি যদি আপনার ডানে একটু সরে আসেন তাহলে হ্যাঁ, এটা ঠিক আছে। আপনি আমাকে একটু বলেন তো, মানে যে মধ্যপন্থার রাজনীতির কথা আপনি বলছিলেন, যে বাংলাদেশপন্থী রাজনীতি, আপনি কি মনে করেন জামায়াতে ইসলামী এই রাজনীতির পক্ষে অন্তরায়? কারণ বাংলাদেশ পন্থা তো জামায়াতও নিতে পারে, জামায়াতের অসুবিধা কি বাংলাদেশ পন্থা নিতে? মানে 71 সালে অবস্থা যাই হোক না কেন, কিন্তু মাহফুজকে আক্রমণ, মানে অন্যর দিক দিয়ে না, মাহফুজের এই আক্রমণ শুধু এটা আজকে এইবার না, কিন্তু মাহফুজ যখনই এই জাতীয় কথা বলতে গেছেন তাকে কিন্তু সজ্ঞানে বা অজ্ঞানে এই আক্রমণের শিকার তাকে হতেই হয়েছে। এইটার কারণটা কি আসলে? জামায়াতের কি প্রবলেম একটা মধ্যপন্থা বা একটা বাংলাদেশ পন্থা নিলে? মধ্যপন্থা বাংলাদেশ পন্থা জামাত তো নিতে পারতেছে না। প্রবলেম তো আছেই। প্রবলেম নিতে পারতেছে না কেন? নিতে পারতেছে না হলো যে তার যে পলিটিক্যাল ন্যারেশন, সেই ন্যারেশনের মধ্যে সে তো ইসলামী পলিটিক্স করে। ইসলামী পলিটিক্স মানে ইসলামের সে যে বয়ানটা নির্মাণ করছে, সেই বয়ানের সাথে তো বাংলাদেশ পন্থা যায় না। হ্যাঁ, তাকে তো ওই রাজনীতি করতে, আবার সে বাংলাদেশ পন্থার বিরোধী এটাও সে বলতে পারবে না। তো ফলে তাকে তো হোলসেল ওই জায়গায় আপনার ধরেন এটা মধ্যপন্থী রাজনীতি সে করতে পারে না। সেটা তার দিক থেকে ঠিকই আছে, কিন্তু সে যেটা করে তার পলিটিক্যাল প্রবলেম যেটা, যে কারণে জামাত মনে হয় যে যখন 10 কদম আগায়, আবার সকালে 10 কদম আগায়, বিকালে 20 কদম পিছায় যায়, এটা মনে হয়। অভ্যুত্থানের পরে এটা ভালোভাবে দেখা যাচ্ছে। কারণ হলো সে সবসময় একটা প্রো এস্টাবলিশমেন্ট রাজনীতি করে। যেমন ধরেন দেখেন, এই যে সমন্বয়কদের মধ্যে দেখবেন যে অনেককে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, এবং পরে তারা সমন্বয়, এরপরে এখন ছাত্র শিবির আকারে হাজির হচ্ছে। হ্যাঁ, এবং প্রশাসনে আপনি দেখেন প্রচুর লোক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে ছিল, এখন তারা বিএনপি জামাত হিসেবে হাজির হচ্ছে, বিএনপি কম জামাতি বেশি হিসেবে হাজির হচ্ছে। এর ফলে প্রফেশনাল যে লোকটা সে কিন্তু ডিপ্রাইভ হচ্ছে, যে আচ্ছা ওই আমলে আমি বঞ্চিত, এখনো আমি বঞ্চিত। তো আমি বলতেছি যে পলিটিক্যালি একটা ট্রান্সপারেন্সি এইটার একটা গুরুত্ব আছে। আপনি এখন ফ্যাসিবাদ তো আপনার ধরেন শুধুমাত্র শেখ হাসিনার ক্ষমতা কাঠামো এটার কারণেই আপনার বিকশিত হইতে পারছে তা তো না। এটা তো ব্যক্তি চরিত্রের ব্যাপার। আপনি যখন আপনার পজিশনের সাথে কম্প্রোমাইজ করেন, তখন তো ফ্যাসিবাদকে আপনি ফ্যাসিলিটেট করলেন। সেটা আপনি নিজের যে সুবিধার জন্যই করেন। হ্যাঁ, আপনার জীবনের ঝুঁকি ছিল, এটা জানি, এটা সবার জন্যই ছিল জীবনের ঝুঁকি। কিন্তু তাই বললে আপনি যখন আপনার আত্মপরিচয়ের সাথে কম্প্রোমাইজ করেন, তাহলে তো আপনি মোরালি অনেক নিচে নেমে গেলেন, আপনি তো এক ধরনের কম্প্রোমাইজ করলেন। এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। আপনি আগে যে প্রশ্নটা করলেন, হ্যাঁ, মাহফুজকে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে কেন? গালিগালাজ করা হচ্ছে এই কারণে, তারা মনে করছিল মাহফুজও হয়তো জামাতের প্রতি সিম্পেথাইজ হবে, অথবা যেহেতু তারা একসাথে আন্দোলন করছে এবং শিবিরের অনেক লোক, মানে অনেক কর্মী, হ্যাঁ, তাদের সাথে ছিল এবং একসাথে একটা সম্পর্ক আছে, সেখানে মাহফুজ তাদের রাজনীতিকে রক্ষা করার জন্য বা তাদের রাজনীতিকে বিপদে ফেলে এরকম কোনো পজিশন নিতে পারে না। এটা হলো
সম্পর্কের জায়গা থেকে তারা চিন্তা করছে, কিন্তু সমস্ত সম্পর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনীতি। এনসিপি কে যদি একটা রাজনীতি করতে হয়, হ্যাঁ আপনি যেটা বললেন যে এনসিপি তে মাহফুজ মানে এটা যদি NCP তে এটা যদি বিরোধে করেন যে হ্যাঁ, এনসিপি তে মাহফুজের অবস্থানটা আসলে কি, মানে মাহফুজের পথে আমি একটা কমেন্ট করি আজকে, এনসিপি পলিটিক্স যদি দাঁড়াইতে হয় হ্যাঁ মাহফুজের লাইনেই দাঁড়াইতে হবে। মাহফুজের লাইন যদি তারা ফলো করতে না পারে এনসিপির কোনো ভবিষ্যৎ নেই। কারণ এনসিপির মধ্যে এরকম কিছু লোকজন আছে যারা এই 5 বছর চাই 10 বছর চাই, হ্যাঁ, এবং একটা অনলাইনে এক ধরনের আপনার ফ্যানাটিক প্রবণতা তৈরি করা এবং এখানে খায়া না খায়া মধ্যপন্থার বিরোধিতা করে এটা কাউন্টার ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং না সংস্কার না নির্বাচন, মাঝখান থেকে যেইভাবে একটা নন পলিটিক্যাল এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ আছে এরকম একটা রাইখা দেওয়ার একটা প্রক্রিয়া রনি, আছে। আপনার কাছে একটা অংশে আপনার কাছে কি মনে হয় যে এনসিপির যে অবস্থানের কথা আপনি বললেন সেই অবস্থানটাই কি এনসিপির ভিতরগতভাবে শক্তিশালী, নাকি যারা মাহফুজের মতো আসলেই একটা মধ্যপন্থা চায় সেই অংশটা শক্তিশালী? কারা আসলে এনসিপির এখন ডমিনেন্ট ফোর্স? রাইট, এনসিপিতে যারা পলিটিক্স চায়, যারা মনে করে যে রিয়েলি বাংলাদেশের মানুষকে তাদের লাগবে, বাংলাদেশের মানুষের সাথে নিয়ে একটা রাজনীতি নির্মাণ করতে হবে, সেই অংশটা মাহফুজের সাথে আছে। এবং সেটা শক্তিশালী কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেটা একটা বড় অংশ। আর যারা মনে করে প্রো ইস্টাবলিশমেন্টের সাথে থাকবে, ক্ষমতার মধ্যে থেকে ছলে বলে কৌশলে নিজেদের বিকশিত করবে, হ্যাঁ, আপনার গাছেরটাও খাবে তলেরটাও কোরাবে, এই অংশ যারা আছে তারা তো একটা আছেই। তারা ধরেন সবসময় মধ্যপন্থার বিরোধিতা করবে, তারা বলবে যে ভোট দিয়ে কোনোদিন গণতন্ত্র হয় না, হ্যাঁ, নির্বাচনের মাধ্যমে নাকি স্বৈরতন্ত্র আসে, এইসব বয়ান তারা দিবে। এবং এদের মধ্যে কতগুলো বুদ্ধিজীবী আছে, স্বঘোষিত দার্শনিক আছে, তাদেরকে নিয়ে তারা পাড়া মহল্লায় ঘুরবে ফিরবে, ডুগডুগি দিয়ে গান বাজাবে, হ্যাঁ, তারপরে হলো আপনার, হ্যাঁ, তারা গণতন্ত্র কায়েম করবে জনগণকে বাদ দিয়ে। ওকে, তারা জনগণের ভালো মন্দটা ঠিক করে দিবে।